মানবঞ্জন থেকে সান্দাকফুর রাস্তা শুরুতেই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের কাউন্টার। এখান থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের টিকিট কেটে নিতে হয়। ইন্ডিয়ানদের জন্য 100 রুপি, ফরেনারদের জন্য 200 রুপি, স্টিল ক্যামেরার জন্য 100 রুপি ও ভিডিও ক্যামেরার জন্য 400 রুপি দিতে হয়। আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের সকল ফর্মালিটিস শেষ করে আমরা গাড়িতে উঠে পড়ি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ চলে এসেছি সান্দাকফু ট্যুরের শেষ পর্ব নিয়ে। আজ আমরা যাচ্ছি মানবঞ্জন থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। তো চলুন ঘুরে আসি সান্দাকফু থেকে। লেটস গো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার সাবস্ক্রাইবই আমার অনুপ্রেরণার মূল উৎস। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। মানবঞ্জন থেকে রওনা হয়েই প্রথমে আমরা চলে আসি মেঘমাতে। মানবঞ্জন থেকে এর দূরত্ব 9 কিলোমিটার আর এর উচ্চতা হচ্ছে 9514 ফুট। এখন ঘড়িতে বাজে 11টা। চারদিকে মেঘ দিয়ে ঢেকে গেছে। আপনারা কুয়াশা ভেবে ভুল করবেন না যেন। মেঘমাতে চা খেয়ে ও কিছুক্ষণ ওয়েট করে আমরা রওনা হলাম তুমলিং এর উদ্দেশ্যে। আঁকা বাঁকা রাস্তা পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মেঘমা থেকে তুমলিং এর দূরত্ব 4 কিলোমিটার আর এর উচ্চতা হচ্ছে 9600 ফুট। এই আঁকা বাঁকা রাস্তা দেখে চীনের মহাপ্রাচীরের কথা মনে পড়ে যায়। তুমলিং এ এসে আমরা দেখি চারদিক মেঘে ঢেকে গেছে। এখানে এসে যেটা বুঝতে পারলাম, সময় ও তাপমাত্রার কারণে এখানকার পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাপমাত্রা যত বাড়তে থাকে মেঘের ঘনত্ব তত বৃদ্ধি পেতে থাকে এবং আস্তে আস্তে তা নিচে নেমে আসে, যার কারণে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি দিকে আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটাই দেখা যায় এবং পুরো রাস্তাটা জুড়ে আমরা এই ভিউ দেখতে দেখতে চলে যেতে পারবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক সামনে আমরা দেখতে পারি কিনা। তো সেই আশা নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। ডিসেম্বরের মাঝামাঝিতে আসলে এই সময়টা একটু ঠান্ডার পরিমাণটা বেশি থাকে। তো ঠান্ডার কথাটা মাথায় রেখে আপনারা আসবেন। আপনারা ডিসেম্বর আসলেই যে দেখতে পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ পরিবেশ পরিস্থিতির উপর কারো তো হাত নেই। তাই আপনাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে দেখতে পাবেন। আমি দার্জিলিংয়ে যেয়ে অনেকবার চেষ্টা করেছি কাঞ্চনজঙ্ঘা দেখার টাইগার হিল থেকে, কিন্তু দুর্ভাগ্য আমার, আমি একবারও দেখতে পারিনি। তাই সেই দুর্ভাগ্য ঘোচাতেই সান্দাকফুতে চলে আসি। আপনাদের ভাগ্যের সাথে আবহাওয়ার মিলবন্ধন যদি ঘটে যায় তাহলেই এই চমৎকার দৃশ্যটা আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ রাস্তা জুড়েই। যারা আমার সান্দাকফু ট্যুরের প্রথম পর্ব মিরিক এবং দ্বিতীয় পর্ব মানবঞ্জন দেখেননি তারা নিচে ডিসক্রিপশন বক্সে যেয়ে লিঙ্কে ক্লিক করে সেই পর্বগুলি দেখে নিতে পারেন, অথবা ডান দিকের আই বাটনে মিরিক পর্বতে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডান দিকের আই বাটনে মানবঞ্জন পর্বতে ক্লিক করেও দেখে নিতে পারেন। মিরিক ও মানবঞ্জনের পর্বগুলি দেখলে আপনারা সান্দাকফু ট্যুরের সকল ইনফরমেশনগুলি সহজেই মিলিয়ে নিতে পারবেন এবং এই শেষ পর্বটাও বুঝতে খুব সহজ হবে। তাই আশা করি আপনারা মিরিক ও মানবঞ্জন পর্বটি দেখে নেবেন। আমরা মেঘে ঢাকা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক বিদেশি পর্যটকের সাথে দেখা হয়ে যায়। তুমলিংয়ের টুংলুতে এসে আমরা ঠিক তেমনই কিছু ফরেনারদের সাথে দেখা হয়ে যায়। আমরা তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিই গৌরীবাসের উদ্দেশ্যে।
তুমলিং থেকে গৌরীবাসের দূরত্ব 7 কিলোমিটার আর এর উচ্চতা হচ্ছে 8,600 ফুট। দুপুরে খাবারের জন্য আমরা গৌরীবাসে নেমে পড়ি। এখানে নেমেই আমাদের চোখে পড়লো মেঘের খেলা। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেঘ ভেসে চলেছে। তবে এখানে এসে খাবার খুব একটা আমাদের ভালো লাগেনি। তো আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা করে নেবেন বা এখানেও খেতে পারেন বা এর সাথে অ্যাডজাস্ট যদি করে নিতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে বাংলাদেশের খাবারের সাথে এই খাবারের টেস্ট অনেকটা পার্থক্য রয়েছে, তাই আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। তো গৌরীবাসের চমৎকার পরিবেশ দেখা শেষ করে আমরা রওনা দিই কালাপোখারির উদ্দেশ্যে। গৌরীবাস থেকে কালাপোখারির দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার আর এর উচ্চতা হচ্ছে 10,400 ফুট। কালাপোখারি যেতে যেতে অনেক ট্রেকারদের সাথে দেখা হয়ে গেল। তারা আজকে গৌরীবাস থেকে কালাপোখারি যাবেন, আজকে রাত কালাপোখারিতে থাকবেন এবং পরবর্তী দিনে তারা কালাপোখারি থেকে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা হয়ে সান্দাকফুতে পৌঁছে যাবেন। পুখারি মানে হচ্ছে পুকুর, কালো পুখারি হচ্ছে কালো পুকুর, অর্থাৎ এর পানি দেখতে কালো। কালো মাটির কারণে হয়তো পানি দেখতে কালো দেখা যায়। যাই হোক, এখানকার অধিবাসীরা একে পূর্ণবান জায়গা হিসেবে মনে করেন। আমরা যখন কালাপুকুরিতে পৌঁছে যাই তার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে পড়ে, যার কারণে আমরা কালাপুকুরিতে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। আমরা দ্রুত গাড়িতে উঠে পড়ি এবং যাত্রা শুরু করি সান্দাকফুর উদ্দেশ্যে। বৃষ্টিটা যখন নেমে যায় তখন আবহাওয়ার টেম্পারেচারটাও অনেকটা কমে যেতে শুরু করে এবং শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়তে শুরু করে। কালাপুখারি থেকে সান্দাকফুর দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার আর সান্দাকফুর উচ্চতা হচ্ছে 11,920 ফুট। ঠিক বিকাল 4:30টার দিকে আমরা সান্দাকফুতে পৌঁছে যাই। সান্দাকফুতে এসে আমরা হোটেল সানরাইজে উঠি। এখানে 2,500 থেকে 5,000 রুপি পর্যন্ত রেঞ্জের রুম পাওয়া যায়। আপনারা আপনাদের মতো করে রুম ঠিক করে নেবেন এবং সান্দাকফুতে যাবতীয় হোটেল এর ইনফরমেশনগুলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সান্দাকফু ট্যুরের মোটামুটি একটা গাইডলাইনও একটা পিডিএফ করে দেওয়া আছে লিঙ্কে। আপনারা চাইলে সেই পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারেন। সানরাইজে এসে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিই। সানরাইজের খাওয়া দাওয়ার মান অনেকটা ভালো, আপনারা সহজেই এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো দ্রুত আমরা খাওয়া দাওয়া শেষ করি এবং আমি খাওয়া দাওয়া শেষ করেই বাইরের পরিবেশ দেখার জন্য বেরিয়ে পড়ি। হোটেল থেকে বেরোই দেখলাম যে প্রচণ্ড বাতাস বইতেছিল এবং সেই সাথে ক্রমশ শীতের তীব্রতাও বাড়তেছিল। হোটেল থেকে বেরিয়েই বুঝলাম শীত ক্রমশ বাড়ছে এবং টেম্পারেচারটাও তখন 5-এ চলে আসে এবং সাথে সাথে খুব বাতাসও বইতেছিল, আর যার কারণে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। তাই দ্রুত চারদিকটা দেখে সানরাইজ হোটেলের ভেতরে চলে আসি। সানরাইজ হোটেলের সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ওয়াইফাই ওপেন করে দেয়, যদিও এর জন্য পে করতে হয় 50 রুপি করে। আপনি এ সময় পরিবারের সাথে ও অন্যান্য সবার সাথে যোগাযোগ করে নিতে পারেন। রাত 9:30-এর দিকে জেনারেটর অফ হয়ে যায়, তাই মোবাইল, পাওয়ার ব্যাংক ও অন্যান্য যা কিছু আছে আপনারা সব কিছু চার্জ দিয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে যাবেন। খুব ভোরে সূর্য উদয় দেখার জন্য আমরা সানরাইজ হোটেলের ছাদে চলে আসি। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, বিশাল কাঞ্চনজঙ্ঘার সামনে নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছিল। সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি দেখে আমি অবাক না হয়ে পারলাম না। সূর্য উদয়ের টাইম ল্যাপস আপনাদের সাথে শেয়ার করলাম।
রাত 1টা থেকে 2টার মধ্যে আমাদের সবারই ঘুম ভেঙে যায়। দেখি সবারই একটু প্রবলেম হচ্ছে অক্সিজেনের স্বল্পতার কারণে। একে তো দরজা জানালা বন্ধ, বাতাস চলাচল নেই শীতের কারণে, অন্যদিকে হাই অ্যালটিটিউডের কারণে অক্সিজেনের স্বল্পতা, তাই সবারই খারাপ লাগছিল। এ সময় নিজেকে স্থির রাখবেন ও ধৈর্যশীল হবেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা যাত্রা শুরু করলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। যদিও আমাদের ট্যুর প্ল্যান ছিল ফালুট পর্যন্ত যাওয়ার, কিন্তু আমরা আমাদের ফালুট জার্নিটা ক্যান্সেল করি, কারণ যে উদ্দেশ্যে আমরা সেখানে যাব তার কিছুই দেখা হবে না মেঘের কারণে। তাই সেখানে না যেয়ে আমরা মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা হই। আজ আমরা মানেভঞ্জন থেকেই শিলিগুড়িতে চলে যাবার প্ল্যান করেছি। আর এভাবেই আমরা ইতি টানলাম আমাদের সান্দাকফু ট্যুরের। সান্দাকফু ট্যুরের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে, টুইটারে অথবা মেইলের মাধ্যমে। আমি যথাসম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। তো ততদিন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।